হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনী প্র্যাকটিস সেট 3 করব। তো এটা শুরু করার আগে, প্র্যাকটিস সেট 3 শুরু করার আগে আমাদের প্র্যাকটিস সেট 1-এ একটা অঙ্ক ভুল হয়েছিল, ফার্স্ট অঙ্কটাই ভুল হয়েছিল। অনেকেই দেখছি আহ, মানে কেউ তেমন লিখিনি, একজনই বললো, ফার্স্ট ধরিয়ে দিল আমাকে। তো আমি সেটা বলি এখানে। এই অঙ্কটা আমি দুটো ভাবে করেছিলাম। একটা হচ্ছে নর্মাল প্রসেস, মানে -11 থেকে 11-র মধ্যে যতগুলো আর কি 2 অথবা 3-এর গুণিতক সেটা লিখে লিখে করেছিলাম। সেখান থেকে উত্তর এসেছিল আমাদের 15। তো আরেকভাবে করেছিলাম, সেটা হচ্ছে 11/2, মানে 11-র মধ্যে 2-এর গুণিতক কত আছে সেটা ভাগ করলে আমরা পেয়ে যাবো, মানে পূর্ণ যে সংখ্যাটা সেটাই হচ্ছে আমাদের 11 থেকে মানে 11 অবধি যে কতগুলো 2-এর গুণিতক আছে সেটা আমরা পেয়ে যাবো। তারপরে আবার 11/3 এটা করেছিলাম। আর এখানে আমি মাইনাসের বদলে প্লাস দিয়েছিলাম, দিয়ে আমি এরকম লিখেছিলাম 11/6। এখান থেকে লিখেছিলাম 5×2 = 10, মানে পূর্ণ সংখ্যা এখানে 5 আসছে, 3×3 = 9, এখানে 3 আসছে, আর এখানে 6×1 = 6। তাহলে আমি এইটা সব লিখে প্লাস করে আমি 7 দিয়েছিলাম। তো এটা তো সম্ভবই না, তো আমি এই জায়গাটায় ভুল করেছিলাম। এই জায়গাটায় প্লাসের পরিবর্তে এখানে হবে মাইনাস। ঠিক আছে, যখন আমি খাতায় করেছিলাম এটা মাইনাস দিয়ে করেছিলাম, ভিডিও করার সময় ভুল হয়ে গিয়েছিল। তো আমি এটা বলে দিলাম, এই জায়গাটায় 7 এসছে, মানে এখানে হচ্ছে -11 থেকে 0 অবধি 7টি, আবার 0 থেকে 11 অবধি এটাও 7টি হচ্ছে গুণিতক আসবে। আর এখানে মাইনাস করার কারণ কি, এর মধ্যে 6-এর যে গুণিতক সেটাও থেকে গিয়েছিল, তো সেইটা বাদ দেওয়ার জন্য আমরা এটা মাইনাস করে দিয়েছিলাম। কেন এদের লসাগু কিন্তু 6 আছে, 3×2 = 6, তো সেই কারণে আমরা -11/6 করেছি। তো এটা এটা আসলে টোটাল 14টি আসলো। এবার তার সঙ্গে জিরোকেও তো কাউন্ট করা হয়নি আমাদের, তো জিরো বাই যদি 2 অথবা 3 দেওয়া হয় সেটাও ভাগ যাবে। তাহলে জিরোকেও ভাগ করা যাবে 2 অথবা 3 দিয়ে। তো টোটাল মোট আমাদের এখানে 5টি, এই 15টি সংখ্যা আছে যেগুলি 2 অথবা 3 দিয়ে ভাগ যাবে বা গুণিতক হবে 2 অথবা 3-এর। তো আমি এটা বলে দিলাম। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিস সেট 3-র যে 76 দাগ সেটা করছি। তা সেখানে বলছে যে 21 থেকে 51 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির যোগফল কত। তো আগে দেখো এই 21 থেকে 51-র মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, তাহলে আমি সেগুলো বের করার জন্য 51 - 21/2 করলাম। মানে 2 দিয়ে কেন ভাগ করলাম, কারণ হচ্ছে যেহেতু যুগ্ম সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করলে এদের মধ্যে যে যুগ্ম সংখ্যাগুলো আছে সেগুলো আমরা মান পেয়ে যাব। তাহলে 30/2, মানে 15টি যুগ্ম সংখ্যা আছে, তাহলে আমরা এটাকে n ধরলাম। তাহলে এবার আমাদের সূত্র জানা কি আছে, Sn = n/2। ফার্স্ট যুগ্ম সংখ্যা মানে 21-এর পরে যে যুগ্ম সংখ্যাটা সেটা a1, আর হচ্ছে লাস্ট যুগ্ম সংখ্যা প্লাস লাস্ট যুগ্ম সংখ্যা হচ্ছে an। তাহলে এখানে হচ্ছে n সমান হচ্ছে 15/2। ফার্স্ট যুগ্ম সংখ্যাকে মানে 21-এর পরেই যে যুগ্ম সংখ্যা সেটা হচ্ছে 22, আর 51-র আগে যে যুগ্ম সংখ্যা সেটা হচ্ছে 50। তাহলে ফার্স্ট যুগ্ম সংখ্যা হচ্ছে 22, আর শেষ যে যুগ্ম সংখ্যা সেটা হচ্ছে 50। তাহলে 22 + 50 এখানে আসছে হচ্ছে 15/2 ইন্টু 72। তাহলে এটা যদি কাটি, 3×6, হ্যাঁ 3×6, আর 6×12, তাহলে 30, মানে এখান থেকে 2 এখানে বের করে দিলাম, 30 × 18, তাহলে 3×18 = 54। তাহলে এখানে আসছে 540। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। আচ্ছা, 77 দাগের কোশ্চেনে দেখো এই অঙ্কটা কিভাবে করবে। এক্ষেত্রে এই যে অঙ্কটা দেওয়া আছে না, দেখো এই অঙ্কটার এইখানে কিন্তু পৌনপুনিক একটা অঙ্ক দেওয়া, বিশাল বড় একটা নাম্বার দেওয়া। তো এইভাবে যদি করি তাহলে তো কিন্তু প্রচণ্ড বড় হবে। তো আমি সেক্ষেত্রে এখানে অ্যাপ্রক্সিমেট ধরে করব। 3.5 ইন্টু এই পৌনপুনিককে আমি সরিয়ে দিয়ে আমি জাস্ট লিখলাম কি 1.57, মানে অ্যাপ্রক্সিমেট হিসাবে ধরলাম আমি। আচ্ছা, নিচে যেটা আছে 0.025 বাই হচ্ছে 0.125 ইন্টু 7.5 ইন্টু এখানে আসছে কি 1/3 প্লাস, এখানে দেখো 2 × 2 প্লাস 1 মানে 3/2। এই জায়গাটা 3/2, তাহলে 2 উপরে চলে গেলে নিচে 3 থাকলো, তাহলে 2/3 আসলো। দেখো এখান থেকে এই পয়েন্টটা তুলে দিলাম, এখান থেকে এই পয়েন্টটা তুলে দিলাম, কারণ দেখো 3-টের আগে
পয়েন্ট ছিল, এখানেও তাই 3টের আগে পয়েন্ট। তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে 5 আসলো। তাহলে এখানে লিখতে পারি 3.5 ইন্টু 157, আর নিচে আমি 100 নিয়ে আসলাম, এখানে যেহেতু পয়েন্ট ছিল পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 আনলাম, ইন্টু 1/5 ইন্টু 7.5। দেখো এখান থেকে এই পয়েন্ট আর এখান থেকে এই পয়েন্ট তুলে দিলাম, তাহলে কি এই 5 দিয়ে কেটে দিলাম, এইটাকে 15 আসলো। আর এখান থেকে দেখো 3 3কে 9 প্লাস 1, 3 3কে 9 প্লাস 1 11, 11 আর উপরে চলে গেল 3, তাহলে এইটা আসলো। এবারে আমি এই 35 আছে, এখানে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 7 আসলো, আর এখানে 5 দিয়ে কাটলে এটা আসলো 3, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল। তাহলে উপরে আমি একটু ঘিজিমিজি হয়ে গেছে, আমি লিখছি ওপর থেকে কি পেলাম আমরা। তাহলে দেখো এখান থেকে এই যে 5 দিয়ে কেটেছি মানে 35টায় 5 দিয়ে কেটেছি মানে 7 আছে পড়ে ওখানে, তাহলে 7 ইন্টু 157, আর নিচে আছে হচ্ছে 100, আর এখানে হচ্ছে ইন্টু 11। এবার যদি আমি এটা 7 দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে কি আসে দেখো, 700, 5 7 35 মানে 350, আর হচ্ছে 7 7 49 মানে এখানে 99 এইটা। তাহলে মানে 10.1099 এইটা আসলো, বাই নিচে 100 ইন্টু 11। তাহলে আমি এই যে 100 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে উপরে আসছে হচ্ছে 10.99 বাই 11। তাহলে দেখো উপরে আর সামান্য যদি 0.1 যোগ করে দিই তাহলে 11 চলে আসে। তাহলে এখান থেকে আমি অ্যাপ্রক্সিমেট যেহেতু ধরি তাহলে এটা আমি কেটে দিতে পারি, তাহলে এখান থেকে আসছে কত 1, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। তো এইভাবেই অঙ্কটা যদি করি তাহলে সহজ হবে, আর না হলে যদি এইভাবে অ্যাপ্রক্সিমেট যদি না ধরি তাহলে কিন্তু খুব সমস্যা হবে। নেক্সট চলো, 78 দাগের কোশ্চেনে এইটাই বলছে, এটার মান বের করতে হবে। তো √2 - 1 বাই √2 + 1, ফার্স্টটাকে আমরা করণীয় নিরসন করি। তাহলে -1, এখান থেকে √2 - 1 করলাম, তাহলে নিচে 1 আসলো, আর উপরে তাহলে আসছে কত √2 - 1 তার হোল স্কোয়ার। তাহলে আমি একেবারে ভেঙে দিচ্ছি এটা, এখান থেকে এটা আসছে হচ্ছে 2√2 + 1, এটা আসলো। তাহলে এখান থেকে 2 আর 1 3 মাইনাস 2√2, তাহলে ইন্টু এখানে √2 আছে মানে এই √2 মানটা আমাদের বলে দেওয়া আছে 1.414। তাহলে এবারে 3 - 2 দিয়ে গুণ করো, তাহলে 2.828 এইটা আসলো। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো কি আসে, 2 হাতে 1 আসলো, এখানে 3 মানে 7 আসবে, তাহলে তারপরে এখানে 9 আসলো, তাহলে 1 আসলো, আর এই একটা এখানে চলে আসলে 3, তাহলে 0.172 এ দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 79 দাগের কোশ্চেনে বলছে জয়েশ, সুবীর ও পার্বতী একটি বৃত্তাকার পথ অতিক্রম করে যথাক্রমে 12 সেকেন্ড, 8 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময়, কত সময় পরে তারা মিলিত হবে? তাহলে একে অপরের সাথে তারা কত সময় পরে মিলিত হবে, তাহলে এদের লসাগু করলেই আমরা পেয়ে যাব উত্তরটা। তাহলে ফার্স্ট আমি 4 দিয়ে করলাম, 3 4 12, 4 2 8, এটা 5। এবার লসাগু কত আসছে, 3 4 12 আর 5 2 10 মানে 120, মানে 2 মিনিট। 2 মিনিট পরে তারা একে অপরের সাথে মিলিত হবে, ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 80 দাগের কোশ্চেনে বলছে প্রথম থেকে শুরু করে 5টি ক্রমিক সংখ্যার ঘন এর গড় কত? তাহলে আমাদের সূত্র কি জানা আছে, 1³ + 2³ + 3³ ডট ডট ডট, যদি n³ অবধি যায় তাহলে আমাদের সূত্র আছে হচ্ছে n ইন্টু n + 1/2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র দেওয়া আছে, মানে সূত্র জানা আছে আমাদের। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এক্ষেত্রে আমাদের এইটা এখান থেকে আমাদের বলেছে 5টি ক্রমিক সংখ্যা, তার মানে এখান থেকে এরকম করে করে 4³ + 5³ এই অবধি আমাদের চেয়েছে। তাহলে n এর জায়গায় যদি আমি 5 বসাই, তারপরে আবার গড়ও চেয়েছে, গড় মানে নিচে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। ফার্স্টটাকে আমরা বের করি, এটা যোগফল 5 + 1
হোল স্কোয়ার বাই 2, সরি স্কোয়ারটা বাইরে হবে, এই যে 2 তার স্কোয়ার বাই 5 আসবে। তাহলে এখান থেকে আসলো 5 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 6 বাই 2 ইন্টু 2, এই সব স্কোয়ারটাকে ভেঙে লিখছি আমি এইভাবে, ইন্টু 5, এই যে 5টা ছিল 5টা লিখে দিলাম, তাহলে 5, এই 5 আর 5 কেটে গেল, এটা দিয়ে 3 এটা আসলো, এখান থেকে 3 আসলো, তাহলে 3 তিরিক্ষে 9, 5 নং 45, তাহলে উত্তর হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেনে এটা কিভাবে করতে হবে দেখো, 1/x ইজ টু 1/5 ইজ টু 1/z, তাহলে আমি যদি এইভাবে লিখি x ইজ টু ওয়াই ইজ টু জেড, তাহলে আসবে হচ্ছে 1/2, মানে এখানে এটা বলে দিয়েছি 2 ইজ টু 3 ইজ টু 5, তাহলে আমি উল্টে দিলে এখান থেকে এইটা আসবে এইভাবে। এবার ওপরে যদি আমি 15 না, ওপরে যদি আমি কত দিয়ে 30 দিয়ে গুণ করি, তাহলে 30 দিয়ে গুণ করলে 30/2 মানে 15 আসলো, 30/3 মানে 10 আসলো, 30/5 করলে 6 আসলো, তাহলে এই অনুপাতটা হবে, বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 82 দাগের কোশ্চেনে কি বলছে, কোন ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি একটি চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণের 2/3 গুণ, চতুর্ভুজটি 4টি কোণের অনুপাত 3:4:5:6, ত্রিভুজটির বৃহত্তম কোণটি তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ত্রিভুজটির দ্বিতীয় বৃহত্তম ও চতুর্ভুজটির বৃহত্তম কোণের সমষ্টি কত হবে। তাহলে দেখো এখানে আমাদের অনুপাতটা বলে দেওয়া আছে চতুর্ভুজের 4টি কোণের, তাহলে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমাদের কত জানা আছে 360, তাহলে এটা যোগ করলে 3x প্লাস 4x প্লাস 5x প্লাস 6x ইকুয়ালস টু 360, এখান থেকে আমরা কি পাবো তাহলে 7x প্লাস 5 মানে 12x প্লাস 6 মানে হচ্ছে 18x, তাহলে এইটা আসলো 360, এটা দিয়ে কাটলে 20, তাহলে x এর মান আসলো 20। তাহলে এখান থেকে একটা কোণ 30, 80, তারপরে হচ্ছে এটা হচ্ছে কত 30, 80, 100, আর হচ্ছে 6 দুগুণ 12 মানে 120, এটা মানে কোণ গুণে চলে আসলো। এবারে বলছে ত্রিভুজের একটি কোণ, মানে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ, ত্রিভুজের ক্ষুদ্র কোণ, ক্ষুদ্র কোণ এখানে কত বলেছে, যে চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণের এখানে 60 হবে, এটা সরি 3 দুগুণ 6 মানে 60 আসলো, তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে 60, 60-এর 2/3 গুণ, তাহলে এখান থেকে কাটলে এটা আসবে 40, ক্ষুদ্রতম কোণ তাহলে কত 40, এখানে ক্ষুদ্রতম দিলাম না, ছোট জায়গা বলে তাই। আচ্ছা ত্রিভুজটির দ্বিতীয় বৃহত্তম কোণ এবং চতুর্ভুজটির বৃহত্তম কোণের সমষ্টি কত সেটা বের করতে বলেছে, এটা পাওয়া গেল। আর এখানে চতুর্ভুজের যে ত্রিভুজটির দ্বিতীয় বৃহত্তম কোণ, তাহলে ত্রিভুজটি এখানে একটা 40 আসলো, আর একটা আসবে কত, এখানে বলেছে ত্রিভুজটি বৃহত্তম কোণটি তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে ত্রিভুজটির যে বৃহত্তম কোণ তার ক্ষুদ্রতম যে কোণ আছে তার দ্বিগুণ, তাহলে এইটা হচ্ছে এটা সব থেকে ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম কোণ ত্রিভুজে। এবার ত্রিভুজ টোটাল হচ্ছে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মাইনাস 20 করলে এখানে 60 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কোণ ত্রিভুজে, তাহলে ত্রিভুজের দ্বিতীয় বৃহত্তম কোণ হলো 60, আর এখানে চতুর্ভুজটির বৃহত্তম কোণ, চতুর্ভুজটির বৃহত্তম কোণ কত 120, তাহলে এখানে আসছে হচ্ছে 180 ডিগ্রি, যোগফল চেয়েছে, তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। 83 দাগের কোশ্চেনে বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা 52 এর যোগফলের সমান, ঠিক আছে তাই যখন বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 5x প্লাস ক্ষুদ্রতম সংখ্যা 3x, এটা যোগফল
তৃতীয় সংখ্যাটির সঙ্গে 52 যোগ করলে তার সমান হবে, তাহলে তাই করলাম। এবার এখান থেকে এক্স এর মানটা আমরা পেয়ে যাবো 8x মাইনাস, যদি 4x করি এখানে 4x আসলো ইকুয়ালস টু 52, তাহলে এক্স এর মান হলো 13, 4 এবং 52। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে 3x এর মান কত, তাহলে 3 ইন্টু 13 মানে হচ্ছে 39। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে 20 টাকা কেজি দরে চিনি ও 15 টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনি 16 টাকা কেজি দরে বিক্রি করলে লাভ ও ক্ষতি কিছুই হবে না। তাহলে এখানে 20 টাকা কেজি দরে চিনি এবং হচ্ছে 15 টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনি 16 টাকা কেজি দরে বিক্রি করলে, আচ্ছা বিক্রি করছে 16 টাকা কেজি দরে, কিন্তু বলতে চাইছে যে তাতে তার লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। তাহলে সে 16 টাকাতেই বিক্রি করছে, মানে তার যে মিক্সচারের যে প্রাইসটা আসছে সে তো বিক্রি করছে 16 টাকা পার কেজিতে সে বিক্রি করছে, তাহলে তার লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। তার মানে কি, তার যে মিক্সচারের যে প্রাইসটা সেটাই হচ্ছে 16 টাকা। তাহলে এখান থেকে যদি আমি এটা বের করি অ্যালিগেশনের মাধ্যমে, ফার্স্ট 20 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে এখানে আসলো 4, আর 16 থেকে 15 বিয়োগ করলে এখানে আসলো 1। তাহলে এই ডি এর দাগ মানে 1:4 অনুপাতে যদি মেশাই তাহলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না। কারণ কি, এখানে 16 টাকা কেজি দরে সে বিক্রি করছে, তার মানে তার যে মিক্সচারের প্রাইসটা সেটাও 16 টাকা হবে, তখনই লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো অনুপাত হচ্ছে 1:4। নেক্সট চলো 85 দাগের কোশ্চেনে বলছে একটি শহরে জনসংখ্যা 10% হারে হ্রাস পায়, বর্তমানে জনসংখ্যা হচ্ছে 20,000 হলে 3 বছর পরে ওই শহরে জনসংখ্যা কত হবে। তাহলে 3 বছর পরে বলেছে এখানে 10% হারে হ্রাস পাচ্ছে প্রতি বছর, 10% মানে 1/10, তাহলে 10 নয় ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারও তাই 10 নয়, থার্ড ইয়ারও 10 নয়, তাহলে এখান থেকে 1000 আর এখান থেকে 729, কারণ কি 9 এর স্কোয়ার তাই আসে। তাহলে এবারে বলেছে বর্তমান জনসংখ্যা হচ্ছে 20,000, এটা বলে দিয়েছে। তাহলে এটা মানে হচ্ছে 729 সমতুল্য হচ্ছে 20,000 আসলো। আর তাহলে আচ্ছা এই জায়গাটা আমি ভুল করেছি, এখানে বর্তমান জনসংখ্যা মানে 3 বছর পরে বের করতে বলেছে, মানে এইটা হচ্ছে বর্তমান আর এটা হচ্ছে 3 বছর পরে। তাহলে এই আসলে আমাদের রাস্তার পাশে বাড়ি তো, এটা প্রচণ্ড আওয়াজ, কিছু করার নেই। আজকে আমি জানলা সব খুলে করছি কারণ প্রচণ্ড গরম পড়েছে তাই। যাই হোক 1000 সমতুল্য হচ্ছে এখানে 20,000 বলে দেওয়া আছে, তাহলে শূন্য, এই 3টে শূন্য কেটে দিলাম। আর এখান থেকে আমাদের তাহলে বের করতে হবে 729 সমতুল্য এখানে কত, তাহলে 729 ইন্টু 20, মানে এখানে শূন্য, 9 দুগুণ 18, 8 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, আর 7 দুগুণ 14, তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগে অ্যান্সার সঠিক। 86 দাগের কোশ্চেনে কি বলছে, কোনো শহরের জনসংখ্যা বছরে 5% বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যা যদি 4,410 হলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত হবে। তো 5% বলেছে, মানে 5% মানে আমাদের জানা আছে কত, 1/20। তাহলে ফার্স্ট ইয়ারে হচ্ছে 20-21, সেকেন্ড ইয়ারও 20-21 আসলো। তাহলে এখানে এইটা হচ্ছে বর্তমান, কারণ বৃদ্ধি পাচ্ছে, মানে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে বর্তমান, আর 2 বছর পূর্বে, বছর লিখলাম ইয়ার পূর্বে, তাহলে এখান থেকে আসবে এটা 400 আর এখান থেকে এটা আসবে 441, তাহলে 441 সমতুল্য 4,410, তাহলে 400 সমতুল্য কত আসবে, এখানে হচ্ছে 4,000, তাহলে ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে কি বলছে, সেই একই ধরনের অঙ্ক, 4% হ্রাস পাচ্ছে, 4% মানে কত, 4/100 মানে 4/25, মানে 25, মানে 1/25, তাহলে এখানে 25 আর হ্রাস পাচ্ছে যেহেতু তাহলে 24 আসলো। 2 বছর ফার্স্ট ইয়ারে এইটা আসলো, সেকেন্ড ইয়ারও এইটা আসলো।
তাহলে এখানে 2 বছর পূর্বে বলেছে, তাহলে এইটা হচ্ছে বর্তমান, কারণ এটা হ্রাস পাচ্ছে 4% করে, আর এটা 2 ইয়ার পূর্বে। তাহলে এখানে এটা আসলো 576, আর এটা হচ্ছে 625। তাহলে এখানে বলে দেওয়া আছে বর্তমান 576 সমতুল্য 57,600, তাহলে এখান থেকে আসলো 100, তাহলে 625 সমতুল্য কত? 62,500। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক হবে, 87 ডি এর দাগে অ্যান্সার সঠিক। 88 দাগে কোশ্চেনে বলছে চিনির দাম 20% হ্রাস পেলে কোনো পরিবারে চিনির খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার কত বাড়াতে হবে? তাহলে যেহেতু হ্রাস পেয়েছে তাই জন্য চিনির ব্যবহার বাড়াতে হবে। তাহলে এখানে প্রাইস 20% হ্রাস পেয়েছে, মানে আমরা জানি 20% মানে 1/5। তাহলে 5 যদি আগে থাকে, এখন হয়েছে 4। আগে হচ্ছে বর্তমান, সরি এটা বিফোর, এটা হচ্ছে আফটার। তাহলে প্রাইস কমে গেছে বর্তমানে, তাহলে ব্যবহার মানে কোয়ান্টিটি বৃদ্ধি করতে হবে, তাহলে হচ্ছে 4, 5। এইটা আসলে কোয়ান্টিটি বৃদ্ধি পেল, চিনির কোয়ান্টিটি। তাহলে এখানে পার্সেন্টেজ কত? তাহলে 1/4 ইন্টু 100, তাহলে 25% চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে কোনো সংখ্যা প্রথমে 25% বৃদ্ধি পায় এবং তারপর হ্রাস 25% পেলে মোটের ওপর সংখ্যাটি বৃদ্ধি বা হ্রাস কত? তাহলে প্রথমে 25% বৃদ্ধি পায় 4, এখানে 5, আর তারপর হ্রাস 25%, তারপর হ্রাস 25% পেলে মোটের ওপর কত বৃদ্ধি বা হ্রাস হলো? তাহলে এটা সাকসেসিভের মাধ্যমে করলে সব থেকে ভালো হবে। তাহলে সূত্র কি আমাদের? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার দেখো এখানে এক্স যদি আমি +25 ধরি, তাহলে ওয়াই এখানে আমাদের -25 ধরতে হবে, কারণ একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। তাহলে সেটাই আমি করছি, +25 -25। এখানে দেখো প্লাস ইন্টু মাইনাস করলে এখানে মাইনাস আসলো, 25 ইন্টু 25 বাই 100। তাহলে এখান থেকে আসছে, এটা তো কেটেই গেল, তাহলে এখানে -625 বাই 100 মানে -6.25%। তাহলে 6.25% হ্রাস পাচ্ছে, তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 90 দাগের কোশ্চেনে কি বলছে? বার্ষিক কত সরল সুদের হারে কোনো মূলধনের সুদ, এখানে সুদের কথা বলছে, 10 বছরের সরল সুদের 2/5 হবে। তাহলে এখানে সুদ আসল বলে দেওয়া আছে কত? সুদ আসল হচ্ছে 5, মানে এই যে নিচে 5 অংশটা, কারণ সুদ আসলে 2/5 বলেছে, তাহলে সুদ আসল হচ্ছে 5, তাহলে সুদ আসছে কত? 2। আচ্ছা, তাহলে আসল এখান থেকে আসছে হচ্ছে 5 - 2 মানে 3 অংশ। তাহলে আমাদের সূত্র আছে I = PRT বাই 100। তাহলে এখানে সুদ হচ্ছে 2, আসল মানে P হচ্ছে 3, আর এর মানটা বের করতে হবে, T হচ্ছে 10, আর এখানে নিচে 100। এটা কাটলাম, তাহলে আর আসলো কত? 20/3, তাহলে 3 ছক 18, এখানে তাহলে 2/3%। তাহলে এখান থেকে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 91 দাগের কোশ্চেনে বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা আমানত করা আছে, যা 3 বছরের সরল সুদে এত টাকা এবং 4 বছরে মানে সুদে মূলে হচ্ছে 2,400 টাকা এবং 4 বছরে সুদে মূলে 2,520 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? মানে বার্ষিক সুদের হার কত হবে? মানে চক্রবৃদ্ধি সুদের কথাই বলেছে এখানে। তাহলে 3 বছরে সুদ আসল হচ্ছে 2,400, 4 বছরে সুদ আসল কত? এখানে 2,520 টাকা, 520 টাকা। তাহলে এখানের মধ্যে গ্যাপ কত? 120। তাহলে 120 কার উপরে? এই 2,400-র উপরে, ইন্টু 100। এবার সুদের হারটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে এটা কেটে দিলাম, 12 দিয়ে কাটলে 10, বা এখানে 2, তাহলে 10/2 আসলে মানে
5%। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 92 দাগের কোশ্চেনে বলছে রাম, শ্যাম ও কমল একত্রে একটি অংশীদারি কারবার শুরু করে, তাদের মূলধনের অনুপাত 3, রাম, শ্যাম আর কমল 3:4:7। তা যদি বার্ষিক লাভ তাদের এত টাকা হয় তবে কমলের লভ্যাংশ কত? কারণ যেহেতু তারা সারা বছরই ছিল, তারা তিনজন মিলে সারা বছরই ছিল, মানে মাঝখানে কেউ আসেনি বা কেউ ছেড়ে চলে যায়নি, তাহলে আমাদের এইটাই লভ্যাংশ হবে। তাহলে 3 + 4 মানে 7, 7 + 7 করলে 14 সমতুল্য এখানে বলে দেওয়া আছে 21,000। তাহলে 7 দিয়ে কাটলে এটা আসছে 3,000, আর এক মানে 2 দিয়ে আবার কেটে দিলাম, তাহলে আসলো 1,500। এবার আমাদের চেয়েছে হচ্ছে কমলে, তাহলে 7 সমতুল্য কত? তাহলে 7 সমতুল্য এখানে হচ্ছে 7,000 প্লাস হচ্ছে 3,500, তাহলে 10,000, 7 × 105, তাহলে 10,500। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 94 দাগের কোশ্চেনে বলছে একটি আসবাবপত্রের দোকানে মালিক ক্রেতা থেকে ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি নেন যদি একজন ক্রেতা একটি সোফা সেট কিনে দোকানদারকে এত টাকা দেন, তাহলে সোফা সেটটির ক্রয় মূল্য কত? সেটা মানে করতে হবে কীভাবে? তো সেক্ষেত্রে কীভাবে করবে এটা দেখো, এখান থেকে 15% বেশি দামে সে বিক্রি করছে, মানে ক্রয় মূল্য যা ছিল তার থেকে 15% বেশি দামে সে বিক্রি করছে, তার মানে সেটা হচ্ছে তার এসপি, যেটা 15% বেশি দাম যোগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে তার এসপি। তাহলে 15% মানে কত? 15% মানে 15/100, 5 দিয়ে কাটলাম 3, এটা হবে 20, তাহলে হচ্ছে 20, 23, তাহলে এটা সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে 20 টাকা যদি তার জিনিসটার দাম হয়, তা এসপি মানে সে 23 টাকা সে বিক্রি করছে। তাহলে 23 সমতুল্য এখানে বলে দিয়েছে হচ্ছে 9,039। এটা যদি ভাগ করি আমি 23 দিয়ে, তাহলে 23 মানে 3 দিয়ে যাবে 69, আর তাহলে হচ্ছে এখান থেকে 1 আসলো হাতে, 1 মানে 7, তাহলে 21, এখান থেকে 3 আসলে 9 দিয়ে যাচ্ছে, 9 2 18, আর 3 9 27, মানে 207 আসলো। তাহলে এখান থেকে এটা 3 আর 3 6, তাহলে এই জায়গাটায় এটা হচ্ছে 9 নেমে গেল, তাহলে 3 দিয়ে যাচ্ছে 69। তাহলে এখানে আসবে হচ্ছে 1 সমতুল্য 399, এই 3 1 সমতুল্য 393, এইটা আসলো। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 20 সমতুল্য কত? 393 × 20, 0 6 18 8 হাতে 1 6 7, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 95 দাগের কোশ্চেনে বলছে একটি ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হয়, মানে 90%। যদি 100% তার ক্রয় মূল্য হয়, সে 10% ক্ষতিতে বিক্রি করেছে কত টাকায়? 540 টাকায় সে বিক্রি করেছে, তাহলে 90% সমান সমতুল্য হচ্ছে 540। তাহলে বলছে যদি কত টাকায় সেটি বিক্রি করলে 10% লাভ হতো, তাহলে 110% মানে কত? 110% তাহলে হচ্ছে 540/90 × 110, এটা কেটে গেল 6 নং 54, মানে এখানে 60 আসলো, তাহলে 660। তাহলে তাকে 660 টাকায় বিক্রি করতে হবে যদি সে 10% লাভ করতে চায় তাহলে। নেক্সট 96 দাগের কোশ্চেনে কি বলছে? 96 দাগের কোশ্চেনে বলছে এক্স, ওয়াই এবং জেড 6,000 টাকা একটি কাজ করবার জন্য চুক্তিবদ্ধ হন। এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো। জেডের মজুরির টাকা কত হবে?
তাহলে এখানে হচ্ছে 6,000 টাকা তারা পাচ্ছে। আর এখানে এফিসিয়েন্সি বলে দিয়েছে কত, না এফিসিয়েন্সি না, কত অংশ কাজ করেছে। এক্স আর ওয়াই হচ্ছে এক্স আর ওয়াই একত্রে করেছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই একত্রে করেছে 3/4 অংশ, আর বাকি কাজটি করেছে হচ্ছে জেড। জেড করেছে হচ্ছে একের, এটা হচ্ছে 3/4 অংশ হচ্ছে এক্স ওয়াই মিলে করেছে একত্রে। আর তাহলে বাকি অংশ কি, 1 - 3/4 অংশ মানে কত, 1/4, সেটা হচ্ছে জেড করেছে। তাহলে জেড হচ্ছে 1/4 অংশ করেছে। হ্যাঁ, এবার হচ্ছে তাহলে টোটাল কাজ তারা কিভাবে করেছে, মানে এখান থেকে যদি আমি 4 কেটে দিই, অনুপাত হচ্ছে 3:1, এই অনুপাতে কাজ করেছে। তাহলে যে অনুপাতে কাজ হবে সেই অনুপাতে কিন্তু টাকাটা ডিভাইড হয়। তাহলে এখানে 4 সমতুল্য আমরা লিখতে পারি হচ্ছে 6,000 টাকা। তাহলে আমাদের জেডের মজুরি চেয়েছে, তাহলে 1 সমতুল্য কত, 1500 টাকা। তাহলে সি এর দাগে অ্যান্সারই সঠিক হবে। নেক্সট চলো, 97 দাগের কোশ্চেনে কি বলছে, একটি ট্রেন একটি দণ্ডাকার ব্যক্তিকে দণ্ডায়মান একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে এখানে ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 90 মিটার। দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। ও, তাহলে তো নর্মালি বলে দিয়েছে যে যেহেতু একটা লোক দাঁড়িয়ে আছে এবং ট্রেনটি তাকে অতিক্রম করার সময় সে 90 মিটার ট্রেনটি গেছে, তাহলে সে তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করেছে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগে অ্যান্সারই সঠিক। এই 90 মিটার গেছে মানে সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করেছে। 98 দাগের কোশ্চেনে বলছে যে একটি নল একটি চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে। আচ্ছা, মানে আউটলেট পাইপ, এটা হচ্ছে 1 ঘন্টায় খালি করছে। অন্য একটি নল চৌবাচ্চাটি 30 মিনিটে খালি করে, এটা হচ্ছে 60 মিনিট দিয়ে দিলাম। আর অন্য একটি নল, এটাও আউটলেট পাইপ, এটা 30 মিনিটে খালি করে। তাহলে এদের লসাগু হলো 60, এখানে 1, এটা মাইনাস দেওয়ার দরকার নেই কারণ এটা সবকটাই তো খালি করছে। তাহলে এখানে এটা আসলো 2। তাহলে নল দুটি একই সঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে টোটাল যদি ভর্তি থাকে 60 অংশ, তাহলে তারা যদি একসাথে খোলা থাকে তাহলে 2 + 1 3, মানে এফিসিয়েন্সি ওদের দুজনের মিলে এফিসিয়েন্সি কত, 3। তাহলে 60/3 মানে হচ্ছে 20 মিনিটে তারা খালি করে দেবে। নেক্সট চলো, 99 দাগের কোশ্চেনে বলছে স্থির জলে এক সাঁতারুর বেগ হচ্ছে 10 কিমি পার আওয়ার। তাহলে এখানে হচ্ছে ভি হচ্ছে বলে দেওয়া কত, 10 কিমি পার আওয়ার। আর স্রোতের স্পিড বলে দেওয়া হচ্ছে ইউ 5 কিমি পার আওয়ার। বলেছে যদি স্রোতের বেগ 5 কিমি পার আওয়ার হয় তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগবে। তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট এখানে প্রতিকূল আর অনুকূল দুটোই বের করতে হবে, কারণ দেখো এখানে অপশানে তাই দেওয়া আছে। এবার যেটা সঠিক হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে ভি মাইনাস ইউ মানে প্রতিকূলটা বের করছি কত, এখানে 5 কিমি পার আওয়ার। আর অনুকূল হচ্ছে ভি প্লাস ইউ 15 কিমি, মানে 10 + 5 15 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলে সময় লাগবে 60/5 মানে 12 ঘন্টা আওয়ার। আর অনুকূলে সময় লাগবে কত, 60/15 4 ঘন্টা 4 আওয়ার। তাহলে এখানে স্রোতের অনুকূলে হচ্ছে 4 ঘন্টা লাগছে, এটা ঠিক আছে। তারপরে প্রতিকূলে তো এটা হচ্ছে না, অনুকূলে তো এটা লাগবেই না, আর প্রতিকূলে এটা লাগছে না। তাহলে প্রতিকূলে যদি 12 বলতো তাহলে ঠিক হতো এই জায়গাটায়। তাহলে অ্যান্সার হচ্ছে একমাত্র ডি এর দাগে অ্যান্সারটাই সঠিক আছে। নেক্সট 100 দাগ, আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, একটি ত্রিভুজের
বাহুগুলির অনুপাত হচ্ছে এত, যদি তার পরিসীমা 75 সেমি হয়, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে এটা যোগ করো, 3:2:5 মানে হচ্ছে 10, 10x দিয়ে দিলাম, মুছে দিয়ে লিখি 3x প্লাস 2x প্লাস 5x ইকুয়ালস টু, এখানে হচ্ছে 75 সেমি বলে দেওয়া আছে। তাহলে এখানে 10x সমান হচ্ছে 75, তাহলে x ইকুয়ালস টু 7.5। তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.5 ইন্টু 2, মানে যেহেতু ক্ষুদ্রতম বাহু হচ্ছে 2x, তাহলে হচ্ছে 7.5 ইন্টু 2 মানে হচ্ছে 15। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। তো ভালো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।